ভাঙাচোরা। টুনুর স্বামীকে দেখে এমনভাবে চমকাতে হবে তা কে জানতো। তবু চমকেছিলাম, ভীষণভাবে চমকে উঠেছিলাম হয়তো। কাল রাতে যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন বাইরে শীত পড়েছিল ভীষণ, কনকনে ঠান্ডা বাতাস, বাতাসে বরফ ঝরছিল যেন। কোটের কলারটা তুলে দিয়েও কানটা ঢাকা যাচ্ছিল না। উদলা হাতজোড়া জমে আসতে চাইছিল শীতের প্রকোপে। স্টেশনে লোকজনের বিশেষ ভিড় ছিল না। মাঝে মাঝে দু একজন চা ভেন্ডারের চিৎকার ছাড়া সারা শব্দও তেমন ছিল না বললেই চলে। ব্যস্তভাবে হয়তো একটা কুলির জন্যই তাকাচ্ছিলাম এদিক ওদিক। ঘন কুয়াশা ভেদ করে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো লোকটা। পরনে একটা ছোটোখাটো করে পরা লুঙ্গি, মাথার কান ঢেকে গায়ে একটা ময়লা চাদর জড়ানো, পায়ে একজোড়া মোটর টায়ারের স্যান্ডেল। কিছুক্ষণ ইতস্তত করে সুটকেসটা হাতে আর হোল্ডারটা বগলে তুলে নিল ও। ওহ, কি ভীষণ কুয়াশা পড়েছে। আসুন সাহেব, দাঁড়িয়ে রয়েছেন কেন? আরও মাল আছে নাকি? না, চলো। লোকটার আগাগোড়া আর এক পলক তাকিয়ে নিয়ে পিছে পিছে এগুতে লাগলাম ওর। গেটে কাছাকাছি এসে লোকটা ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন সাহেব? আপাতত ডাকবাংলায়। এই শোনো, রিক্সা টিক্সা পাওয়া যাবে তো এখন? হ্যাঁ, আমার নিজেরই রিক্সা আছে, ও বলল। আর বলতে গিয়ে বার কয়েক কাশল ও। মফস্বল শহর। স্টেশনের সামনের রাস্তাটা পেরিয়ে কিছু দূর গেলে বিজলি বাতির আর কোনো বন্দোবস্ত নেই। সামনে ছোট কেরোসিন বাতিটার উপর নির্ভর করেই চলে রিক্সা। দোকানপাটগুলো খোলা থাকলে তবু কিছু আলো আসে রাস্তায়, কিন্তু এই 11:45 দোকানপাট বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে মালিকরা। লোকজন কারো সারা শব্দ নেই। শুধু দু একটা হ্যাংলা কুকুর মাঝে মাঝে চিৎকার করছে এখানে ওখানে। রাস্তাগুলো সব গর্তে ভরা, প্রতি গজ অন্তর একটা করে খাদ। এসব রাস্তায় রিক্সা চালাতে শুধু রিক্সা চালকেরই কষ্ট হয় না, আরোহীরও গা হাত পা ব্যথা করে ওঠে, বিরক্তি লাগে। ইস, রাস্তাগুলোর কি দুরবস্থা! কেন যেন হঠাৎ বিড়বিড় করে উঠেছিলাম। লোকটা একেবারে পিছনে তাকিয়ে নিয়ে বলল, বন্যায় সব ডুবে গিয়েছিল কি না, তাই খাদ পড়ে গেছে। তা বন্যা তো কবে নেমে গেছে, এখন মেরামত করে নিলেই পারে। কে করবে মেরামত? হঠাৎ কি যেন বলতে গিয়ে চুপ করে গেল লোকটা। রিক্সা থামিয়ে নিভে যাওয়া বাতিটা জ্বালিয়ে নিয়ে আবার চলল রিক্সায়। ডাকবাংলোটা স্টেশন থেকে বেশি দূরে নয়, পৌঁছাতে মিনিট 20 সময় নিয়েছিল মাত্র। লোকটা নিজ হাতেই সুটকেস আর হোল্ডারটা তুলে রাখলো বারান্দায়। তারপর বলল, আপনি দাঁড়ান, দারোয়ান বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে আনি। শীতের রাতে একবার ঘুমের কোলে ঢলে পড়লে সহজে উঠতে চায় না কেউ। তুলতে বেশ সময় নিয়েছিল। তার মুখের দিকে তাকিয়ে বেশ বোঝা যাচ্ছিল এমন। আয়েশার ঘুমটা ভেঙে যাওয়ায় মনে মনে ভীষণ বিরক্ত হয়েছে সে। তবুও সে ভাবটা গোপন রেখে লম্বা একটা সালাম জানিয়ে মালপত্রগুলো ভেতরে নিয়ে গেল দারোয়ান। রিক্সাওয়ালাটা তখনও বারান্দায় দাঁড়িয়ে। কত দিতে হবে তোমায়? পকেট থেকে ব্যাগটা বের করে এগিয়ে যাই তার দিকে। ও বলল, আপনার সাথে আর কি দরদরি করব? আপনার যা খুশি তাই দেন। সে কি হয়? কত রেট তা না জানালে আন্দাজে কি দেব আমি? আপনার যা খুশি তাই দিন। আগের কথাটাই পুনরাবৃত্তি করল সে। ব্যাগ থেকে একটা আধুলি বের করে হাতে তুলে দিলাম তার। এই নাও। হলো তো? জি হ্যাঁ, ঘাড় নেড়ে সায় দিল সে কথার। তারপর সালাম জানিয়ে গুটিসুটি পায়ে রিক্সাটা নিয়ে বেরিয়ে গেল ধীরে। অদূরে দাঁড়ানো দারোয়ানটা এতক্ষণ দেখছিল সব। ও চলে যেতে এগিয়ে এসে বলল, এ বাবু, স্টেশন সে এহা 4 आना लेता और आप একটু আঠানি दे दिया उसको। ए है बहुत जास्ती दे दिया आप, बहुत जास्ती। 4 आना पैसा। আপন মনে অনেকক্ষণ পর্যন্ত 4 আনা পয়সার জন্য আফসোস করছিল সে। ওর কথায় কান্না দিয়ে
যেখানে শোবার বন্দোবস্ত করা হয়েছিল সেখানে এসে ঢুকলাম। পথেই জংশনে খেয়ে এসেছিলাম, তাই রাতে আর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। শোবার আগে আগামী দিনের করণীয় বিষয়গুলো ঠিক করে নিয়েছিলাম মনে মনে। ভোরে উঠেই হাত মুখ ধুয়ে রাস্তা করে সরাসরি কাজগুলো সেরে নিতে হবে। এসডি ওরও সাথে দেখা করতে হবে। সার্কেল অফিসারের সাথে আলোচনা করতে হবে টাকা পয়সার ব্যাপার নিয়ে। তারপর দুপুরে টুনুর বাসায়। দীর্ঘ 8 বছর পর কাল হঠাৎ দেখতে পেয়ে হয়তো প্রথমে চিনতেই পারবে না টুনু। অবাক হয়ে মুখের পানে তাকিয়ে বলবে, কাকে চান? পরে চিনতে পেরে হয়তো আনন্দে লাফিয়ে উঠে বলবে, ওহ, এতদিনে বুঝি টুনুর কথা মনে পড়লো তোমার? এই দীর্ঘ 8 বছর পরে। জীবনের মানচিত্রে 8টি বছর নেহায়েত কম নয়। তবু ভাবতে গেলে মনে হয় এই সেদিনের কথা। কলকাতায় একই পাড়াতে থাকতাম, পাশাপাশি বাসা। টুনু তখন শাখাওয়াতে পড়তো ক্লাস 6 কি 7-এ। আমি পড়তাম মিত্রয়, ওই একই ক্লাসে। স্কুল ছুটির পর বিকেলে প্রায় ওদের বাসায় যেতাম। ওরাও আসতো মাঝে মাঝে। আনাগোনা মিলমিশ আর ঘনিষ্ঠতার হৃদ্যতা ছিল উভয় পরিবারের মধ্যে। আমাদের দুজনকে একসাথে দেখলেই বুড়ি দাদি ফোড়ন কাটত। কি গো, কি হচ্ছে দুজনের মধ্যে? পিরিত টিরিত নয় তো? তাইলে বল, এখন থেকেই ওকালতি শুরু করে দিই। তারপর ক্লাস 8-এর বছর সে পাড়া থেকে অন্য পাড়ায় উঠে গেল টুনুরা। আর তার 8 মাস পরেই শোনা গেল একটা নন ম্যাট্রিক ছেলের সাথে কোথায় পালিয়ে গেছে টুনু। পালিয়ে গেছে? খবরটা প্রথমে মোটেই বিশ্বাস হচ্ছিল না, পরে অবশ্য বিশ্বাস না করে পারিনি। এরপর মাঝখানে 2 বছর পর হঠাৎ টুনুর সাথে দেখা ট্রেনে, দেশ বিভাগের পর কলকাতা থেকে ঢাকা আসবার পথে। দেখা হতে টুনু মৃদু হাসল, বলল, কেমন আছো? ভালো তো? ভালো, তুমি কেমন? আমি বেশ ভালো। ঠোঁট টিপে হেসেছিল টুনু। আরও অনেক কথার পর হাতে একটা ঠিকানা গুজে দিয়ে বলেছিল, মফস্বল শহরেই আছি, সময় পেলে একবার এসো কেমন? সময়ও হয়নি, আসতেও পারিনি কোনো দিন। এবার হঠাৎ সরকারি কাজে এখানে আসতে হয়। আসবার পথে মনে মনে ঠিক করে নিয়েছিলাম টুনুর সাথে একবার দেখা করব। কে জানে এ বছরে কত পরিবর্তন এসেছে ওর দেহে, মনে, চেহারায়। পরদিন খুব ভোর ভোরেই বিছানা ছেড়ে উঠলাম। হাত মুখ ধুয়ে নাস্তা করলাম, সরকারি কাগজগুলো সেরে নিলাম একে একে। তারপর ঠিকানাটা পকেটে গুজে টুনুর খোঁজে। সার্কেল অফিসার পিয়নটাকে বলতে ও বলল, পাড়াটা আমি চিনি, চলুন না স্যার, আপনাকে পৌঁছে দিয়ে আসি। কত দূর হবে পাড়াটা? বেশি দূর নয় স্যার, আসুন না, আমি পৌঁছে দিচ্ছি। বেশি দূর নয় বললেও বেশ দূরেই মনে হলো। ঠিকানাটা মিলিয়ে বাসার সামনে পৌঁছে দিয়ে পিয়নটা চলে গেল। বলে গেল, এই তো এই বাসা স্যার, আমি এখন যাই তাহলে? যাও। ওকে যেতে বলে সামনে এগিয়ে গেলাম। বাঁশের ঘেরা দেওয়া মাঝারি গোছের একটা ঘর, ওপরে টিনের চালা, সামনে স্বল্প পরিসর, 2-3টে ছোট ছোট ছেলে মেয়ে মাটি নিয়ে খেলা করছে সেখানে। আমায় দেখে মুখে আঙুল পুরে হাঁ করে আমার দিকে তাকালো ওরা। বয়সে যে সবার চাইতে বড়, সে এগিয়ে এসে বলল, কাকে চাই? মুখের আদলটা তার টুনুকেই স্মরণ করিয়ে দেয়। বললাম, এটা কি তোমাদের বাসা খোকা? হ্যাঁ। তোমার মা বাসায় আছেন? হ্যাঁ আছেন। কেন, কি চাই আপনার? অনেকটা মাতব্বরি চালেই জিজ্ঞেস করলো ছেলেটা। মৃদু হেসে বললাম, দরকার আছে, তুমি যাও তো খোকা, ভেতরে গিয়ে তোমার মাকে বলো তোমার সালাম মামা এসেছে। এ কথা একটু অবাক হয়ে আমার দিকে তাকালো ছেলেটা। তারপর বলল, আচ্ছা আপনি দাঁড়ান, আমি খবর দিচ্ছি মাকে, বলে ভেতরে চলে গেল সে। একটু পরেই ঝোলানো দরজার ফাঁক দিয়ে বাইরে উঁকি মারল টুনুর মুখ। কয়েকটি নীরব মুহূর্ত, তারপর খলখলিয়ে উঠল টুনু। আরে সালাম, তুমি? কি ভাগ্যি আমার! এসো এসো, ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। অনেকটা হাত বাড়িয়ে ভেতরে এগিয়ে নিল টুনু। কী রে বিনু, শুনছিস?
মেয়েটা গেল কই? মেয়ের কোনো সন্ধান না পেয়ে নিজ হাতে পাশের ঘর থেকে একটা মোড়া এনে আমায় বসতে দিল টুনু। চোখ বুলিয়ে প্রথমে ঘরটাকেই দেখলাম, তারপর খুঁটে খুঁটে দেখলাম টুনুকে। সত্যি একা বছরে অনেক বদলে গেছে টুনু। সেদিনের সেই তন্নি মেয়েটি আর নেই। ফর্সা রঙটা তামাটে হয়ে গেছে, গোলগাল চেহারাটা ভেঙে গেছে, কানের কাছে দু একটা চুলে পাকও ধরেছে টুনুর। তার দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ টুনু বলল, কি দেখছো অমন করে? তোমায় দেখছি টুনু, পরক্ষণেই জবাব দিলাম। সত্যি তুমি অনেক বদলে গেছো। তাই নাকি? টুনু মুখ টিপে হাসলো। তা বদলাবো না তো কি সারা জন্মে একরকম থাকবো নাকি? বয়স হচ্ছে না? স্বল্পকাল থেমে আবার বলল, ভাগ্নে ভাগ্নিও তোমার কম হয়নি, মোট 4 জন। কই ওরা কোথায়? ওদের কাউকে তো দেখছি না। ওরা কি আর 1 মিনিটের জন্য ঘরে থাকে? সারাটা দিন পই পই করে ঘুরে বেড়ায় পাড়ার বকাটির ছেলেগুলোর সাথে। বলে ছেলে মেয়েদের খোঁজেই হয়তো বাইরে বেরিয়ে গেল টুনু। বসে বসে অতীতের কথাই ভাবছিলাম। টুনু ফিরে এলো একটু পরে, সাথে একটা 7-8 বছরের ময়লা ফ্রক পরা মেয়ে আর 2টো ছেলে। মেয়েটাকে সামনে ঠেলে দিয়ে টুনু হেসে বলল, এই দেখো, এটা হচ্ছে 1 নম্বর, ডাকনাম বিনু। আসল নাম রেখেছে মনোয়ারা। আর এটা হচ্ছে মেজো ছেলে, এটা সেজো। বড়টা কোথায় গেছে? দাঁড়াও না আসুক ফিরে, পিঠের চামড়া তুলে ফেলবো আজ। বোঝা গেল টুনু রেগেছে। আগে রাগলে খুব সুন্দর দেখাতো ওকে, আজ কিন্তু তেমন কিছু মনে হলো না। কিছুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞেস করলাম, কর্তা কোথায়? কর্তা? তার কথা আর বলো কেন ভাই? লোকটার কি শান্তি আছে? এই তো সে সকালে বেরিয়ে গেছে কাজে, পোস্ট অফিসে পিয়নের কাজ। জানো তো ও কাজে কত খাটুনি। দুপুরে একবার শুধু আসবে খেতে, তারপর খেয়ে দিয়ে আবার বেরুবে। ফিরতে ফিরতে সেই রাত নিশুতি। টুনু থামল, কিছুক্ষণ বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল চুপচাপ। তারপর আবার বলল, কি ব্যাপার, তুমি 1 কাপ পরে এসেছো নাকি? মালপত্র সাথে কিছু নেই? এর উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ ভাবতে হইল বই কি। মাটিতে চোখ নামিয়ে সত্য কথাটাই শেষে বললাম। আর তা শুনে বড় অবাক হলো টুনু। সে কি, আমি থাকতে এখানে তুমি উঠেছো ডাক বাংলায়? সে কি? লজ্জায় লাল হয়ে এলাম, কিন্তু কিছু বললাম না। টুনুও যেন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাইল না। স্বল্পকাল নীরব থেকে বলল, যে কদিন আছো খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই করো, কেমন? বলে উঠে দাঁড়ালো টুনু। মোড়াটা নিয়ে পাকঘরে এসো, চুলোর ওপর ভাত চড়িয়ে এসেছি, এসো, এখানে বসে গল্প করা যাবে তোমার সাথে। পাকঘরে এসে রাজধানীর কথা জিজ্ঞেস করলো টুনু। কে কোথায় আছে, কেমন আছে, এমনি আরও আরেক কথা। তারপর পারলো নিজের কথা। শরীরটা দেখছো না কেমন দিন দিন ভেঙে যাচ্ছে, রোগে ধরেছে আজ 3 বছর। এখানে ভালো ডাক্তার নেই। একবার ভেবেছিলাম তোমার ওখানে গিয়ে চিকিৎসা করাবো, কিন্তু যাবার কি কোনো জো আছে? 3-4টে ছেলে মেয়ে ঘরে, ওদের কার কাছে রেখে যাই? ওর অবস্থা তো আরও খারাপ। লোকটা বোধ হয় বেশি দিন বাঁচবে না। সারাদিন যা খাটে, বেতন তো পায় মাত্র 50 টাকা। ওতে কী বা হয়? বলতে বলতে কেমন ম্লান হয়ে এলো টুনুর মুখখানা। আর কি যেন বলতে যাচ্ছিল সে। মেজো ছেলেটা কোত্থেকে ছুটে এসে বলল, মা, মেস থেকে ওরা লোক পাঠিয়েছে, বলছে আজ নাকি তরকারিতে তুমি বড্ড বেশি লবণ দিয়েছ, আর ওরা তোমায় রাখবে না। ছেলের আকস্মিক কথায় অপ্রস্তুত হয়ে গেল টুনু। চোখাচোখি হতেই লজ্জায় রাঙা হয়ে উঠল ওর মুখখানা। মাটিতে চোখ নামিয়ে নিয়ে বলল, তোমার কাছে আর লুকিয়ে কী লাভ বলো? বোঝো তো, একমাত্র ওর আয়ে কী বা হয়? পাশে পিডব্লিউডির মেস আছে, সকালে বিকেলে ওদের ভাতটা পাক করে দিই। বলতে গিয়ে লজ্জায় মুখখানা আরও নুয়ে পড়ল টুনুর। আরও বেশি অপ্রস্তুত হলো সে। আর সে ভাবটা কাটিয়ে উঠবার জন্যই হয়তো বলল, রান্নাবান্নাই তো আমাদের কাজ, ঘরে যেমন রাঁধি তেমনি ওদেরও রেঁধে দিই। মাস 20 টাকা, কম তো নয়। চুলোর ওপর থেকে ভাতের হাঁড়িটা নামিয়ে হঠাৎ
উঠে দাঁড়ালো টুনু। কাপড়ের আঁচল কপালের ঘাম মুছতে মুছতে বলল, উনি বোধহয় এলেন। দেখি বলে পাকঘর থেকে বেরিয়ে গেল। উনি এসেছেন সালাম, এসো দেখা করে যাও। টুনুর স্বামীকে দেখে এমনভাবে চমকাতে হবে তাকে জানতো, তবু চমকালাম। ভীষণভাবেই চমকে উঠলাম হয়তো। পরনে একটা খাটো করে পরা লুঙ্গি, গায়ে একটা ময়লা চাদর জড়ানো, পায়ে একজোড়া মোটর টায়ারের স্যান্ডেল। লোকটাকে চিনতে একটুও ভুল হলো না। সেও চিনল আমায়, আর চিনল বলেই তো মুখখানা কেমন ফ্যাকাশে হয়ে গেল তার। হাত মুখ ধোবার ওসিলায় ছুটে কলকাতায় চলে গেল সে, কলতলায় চলে গেল সে। ও চলে গেল কানের কাছে মুখ এনে। চাপা গলায় টুনু বলল, পিয়নের কাজ করলে কি হবে? লোকটার প্রেস্টিজ জ্ঞান বড় টনটনে। খবরদার, আমি যে মেসের ভাত পাক করে দিই, ঘুণাক্ষরেও এ কথাটা বলো না ওকে, তাহলে রেগে আগুন হয়ে যাবে। টুনুর কণ্ঠে অনুরোধের সুর। তুমি বসো, উনি হাত মুখ ধুয়ে আসুন, তারপর গল্প করবে। চুলাটা খালি যাচ্ছে, আমি তরকারিটা তুলে দিয়ে আসি। হাত মুখ ধুয়ে টুনুর স্বামীও ততক্ষণে ফিরে এসেছে আবার। লজ্জা আর সংকোচের ভাবটা তখনও কাটেনি। একখানা ছেঁড়া গামছায় হাত মুছতে মুছতে তাকে কাছে এগিয়ে এসে হঠাৎ সে বলল, মাসে 50 টাকা বেতনের সংসার চলে না। তা তো বোঝেনি। অফিস ছুটির পর অগত্যা তাই রাতে রিক্সা চালাই। হঠাৎ বলতে বলতে হঠাৎ আমার হাতজোড়া আপন মুঠের মধ্যে তুলে নিল ও। তারপর চারদিকে সতর্কভাবে তাকিয়ে নিয়ে ধরা গলায় বলল, দোহাই আপনার সালাম সাহেব, ও কথাটা বলবেন না টুনুকে। প্রেস্টিজ জ্ঞান বড় টনটনে ওর, জানতে পারলে কেলেঙ্কারি কিছু একটা ঘটিয়ে বসবে। দোহাই আপনার।